আচ্ছা, আমরা স্টার্ট করছি কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে। কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা আমরা পড়ব, which is in our syllabus, সেটা was created in the year 1872, যেটা আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, সো কন্ট্রাক্টটা যখন আমরা কন্ট্রাক্টের ব্যাপারে বলি, কন্ট্রাক্ট একটা অনেক কমন ওয়ার্ড which is used by all of us in every now and then। মানে যে কোনো বিজনেসে যখন আমরা ইন্ট্রোডিউস হচ্ছি বা যে কোনো কাজ যখন কারোর সাথে করছি, হ্যাঁ, which involves legal transactions, which involves anything which is related to business. So contract act is created for the purpose of conducting businesses legally। তার মানে এটা যে যখনও আমরা বিজনেস করি তখন উই ওয়ান্ট যে আমাদেরকে আমরা যেন লিগালি লিগালি ভ্যালিড থাকি, আমাদের পয়েন্টস যেন ভ্যালিড থাকে, আমাদেরকে কেউ যেন ডিসিভ না করতে পারে, আমাকে কেউ ফ্রড না করতে পারে। তো আমার রাইটস অ্যান্ড আমার পজিশনটাকে সেফগার্ড করার জন্য আই অলওয়েজ টেক দি হেল্প অফ আ ল। So আমরা এখানে we are studying Contract Act, which is created in the year 1872. So contract is basically an agreement made between two or more parties which is enforceable in court of law. So this particular line is having enormous amount of importance. ঠিক আছে? Agreement made between two or more parties, matlab there has to be at least two people or more, and the contract which we are talking about has to be enforceable in court of law। মানে আমরা এগ্রিমেন্ট করছি, এগ্রিমেন্ট মানে কি বলতো? এগ্রিমেন্ট মানে হচ্ছে টু সে ইয়েস। ঠিক আছে? টু সে ইয়েস মানে আমি যখনও ইয়েস বলবো তার মানে হচ্ছে আই অ্যাম অ্যাগ্রিং, আমি অ্যাগ্রি করছি। তো করাটা অ্যাগ্রি করাটাকে যদি আমি পেপারে লিখি, পেপারটা কিন্তু নর্মাল পেপার না, পেপারটা হচ্ছে স্ট্যাম্প পেপার। ঠিক আছে? স্ট্যাম্প পেপারে যদি আমি লিখি, আচ্ছা লিখলাম, আর ওখানে আমি লিখছি যে আমি এগ্রি করছি একটা পার্টিকুলার পয়েন্টে, তাহলে সেটাকে আমরা বলি এগ্রিমেন্ট। সো এগ্রিমেন্ট মানে হচ্ছে যখন একটা পেপারে, লিগাল পেপারে উইচ ইজ অ্যাকসেপ্টেবল ইন দ্য কোর্ট অফ ল, ওখানে লেখা হয় যে যা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেটাতে যেন যে দুটো পার্টি ইনভলভড আছে দুজনেই ইয়েস বলছে, দুজনেই বলছে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দুজনেই মানছে, ওটাকে আমরা বলি এগ্রিমেন্ট। আর এই এগ্রিমেন্টটা হচ্ছে দুজনের মধ্যে হওয়া উচিত বা তার বেশি হলেও ঠিক আছে। আর এই এগ্রিমেন্টটা যেন লিগাল এগ্রিমেন্ট হয়, ইললিগাল এগ্রিমেন্ট হলে চলবে না। সো এই লিগাল এগ্রিমেন্টটা ওদের জন্য এনফোর্সেবল ইন কোর্ট অফ ল হতে হবে। সেকশন 2 উইদিন ব্র্যাকেট এইচ, এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন। আচ্ছা, সেকশন মানে হচ্ছে আমরা যখনও কোনো ল পড়ি না, ওই লতে অনেক রকম প্রভিশনস থাকে, অনেক রকম রুলস থাকে, অ্যান্ড অল দোজ রুলস আর numerically, or all those rules are written in a paper, in a legal document which is created by the government or by these statutory body। ওরা এটাকে নাম্বার করে দেয় যে এক নম্বরে 1 নম্বর পয়েন্ট এটা, 2 নম্বর পয়েন্ট এটা, এরকমভাবে সেকশন টু মানে হচ্ছে এটা পয়েন্ট নাম্বার 2 অফ কন্ট্রাক্ট অ্যাক্ট। কন্ট্রাক্ট অ্যাক্ট যখন লেখা হয়েছিল তার মধ্যে পয়েন্ট নাম্বার 2 আছে। এইচ মানে এরকম এ বি সি ডি ই এফ জি এইচ, এরকমভাবে ওই পয়েন্ট নাম্বার 2তে এতগুলো সাব পয়েন্ট আছে। ঠিক আছে? এবার যে সাব পয়েন্ট নাম্বার এইচ আছে সেখানে বলা হচ্ছে যে ইট ডিফাইন্স দি টার্ম কন্ট্রাক্ট অ্যাজ অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে যেই এগ্রিমেন্টটা আমরা করব সেই এগ্রিমেন্টটা যেন এনফোর্সেবল হয়। এগ্রিমেন্ট শুড বি এনফোর্সেবল বাই কোর্ট অফ ল। ইফ ইট ইজ নট এনফোর্সেবল দেন ইট ইজ নট আট অল আ কন্ট্রাক্ট। ঠিক আছে? সো uh, if you want your agreement to be valid, if you want your agreement to be legal, if you want your agreement to be enforceable in the court of law, then it has to be created as per section 2 within bracket h. So Pollock defines contract as every agreement and promises enforceable at law is a contract। মানে যখন একটা এগ্রিমেন্ট অনেক রকমের হয়, ঠিক আছে, দুজন বন্ধুরাও এগ্রি করলো যে হ্যাঁ চল ওই রাস্তা দিয়ে এগোবো আমরা, তাহলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। কিন্তু যদি আমি ওই রাস্তাতে না এগোলাম তাহলে আমার বন্ধু কি আমাকে কোর্টে নিয়ে যেতে পারে?
তো যদি আমাকে কোর্টে না নিয়ে যেতে পারে তাহলে ওটা এগ্রিমেন্ট আছে কিন্তু ওটা কন্ট্রাক্ট হলো না। তার মানে এটা হলো যে সব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট থেকে পেরিয়ে আসে, কিন্তু কোনো রকমও এগ্রিমেন্ট, এমন কোনো এগ্রিমেন্ট হয় না যেটা মানে এগ্রিমেন্ট হচ্ছে স্টেজ নাম্বার 1 অ্যান্ড কন্ট্রাক্ট হচ্ছে ফাইনাল স্টেজ। তো অল কন্ট্রাক্টস আর ভ্যালিড এগ্রিমেন্ট। আমার বলার মানে হচ্ছে এটা যে whenever any contract is লিগালি এনফোর্সেবল, ওগুলো সবকটাই হচ্ছে নর্মালি এগ্রিমেন্ট থেকে তৈরি হয়েছে, কিন্তু এটা মানে তা না যে সবকটা এগ্রিমেন্টই কন্ট্রাক্ট হবে। ঠিক আছে? তো সব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হয় কিন্তু সব এগ্রিমেন্ট আবার কন্ট্রাক্ট হয় না। Now, according to Salmond, a contract is an agreement creating and defining obligations between the parties. So, এটা এমন একটা এগ্রিমেন্ট which is creating and defining obligation between the party. Obligation মানে এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। এটার মানে হচ্ছে ডিউটিস। আমি যখনও কোনো লিগাল বাইন্ডিংসে যাব, লিগাল কন্ট্রাক্টে ইনভলভ হব, তো ওখানে সবার প্রথমে অব্লিগেশনস লেখা থাকে যে হোয়াট আর মাই ডিউটিস, আমাকে কি করতে হবে। ফর এক্সাম্পল, if you are a business person, if you are in the business of selling computers, for example, a customer approached you, একটা কাস্টমার তোমার কাছে আসলো, তুমি কম্পিউটার বেচছো মার্কেটে, একটা কাস্টমার তোমার কাছে আসলো, ও একটা কাগজে লিখে নিয়ে এলো যে ও কম্পিউটারের কী কী স্পেসিফিকেশন তোমার থেকে চাইছে। ঠিক আছে? আচ্ছা। আর ও কিন্তু তোমার সাথে বলল কি আমিও ব্যবসা করব, আমার একটা কম্পিউটার সেন্টার আছে, আমি তোমার থেকে এরকম 15টা কম্পিউটার নেব, আমার এই রকম স্পেসিফিকেশনের কম্পিউটার লাগবে। তুমি কি করলে? তুমি ওকে 5টা কম্পিউটার ওইভাবে যেই স্পেসিফিকেশন আছে সেই হিসেবে দিলে, আর বাকি 10খানা তুমি দিতে পারছিলে না কারণ তোমার কাছে ওটা অ্যাভেলেবল ছিল না। তো তখন তুমি কি করলে? তুমি যেই স্পেসিফিকেশনের কম্পিউটার তোমার কাছে অ্যাভেলেবল ছিল সেটা তুমি দিয়ে দিলে না জিজ্ঞেস করে। তো যে তোমার কাছে বায়ার এসছিল সে তোমার থেকে কম্পিউটারগুলো তো সব নিয়ে নিল ডেলিভারি, কিন্তু পরের দিকে গিয়ে যখন ও এক্সামিন করলো যে না, কম্পিউটারগুলো তো যেটা আমি চেয়েছিলাম সেটা আমি পেলাম না। সো ইন দ্যাট কেস দ্য পার্সন হু বাইজ দোজ ল্যাপটপস অর কম্পিউটার্স, ও ওটাকে এই পুরো কন্ট্রাক্টটাকে রেপুডিয়েট করতে পারে, মানে ক্যান্সেল করে দিতে পারে। এটা মানে হচ্ছে যে when two parties involve in an agreement and then later on which is converted to contract. এগ্রিমেন্ট মানে হচ্ছে যখন আমি তোমাকে বলেছিলাম যে আমার একটা স্পেসিফিক মানে কনফিগারেশনের কম্পিউটার লাগবে, এতগুলো কম্পিউটার্স লাগবে, অ্যান্ড তুমিও ইয়েস বলেছিলে একটা স্পেসিফিক প্রাইস, একটা অ্যান্ড উইচ ইজ ডেলিভারেবল অ্যাট এ স্পেসিফিক টাইম। মানে আমি বলতে চাইছি যে ধরো তুমি মার্চ মাস থেকে কম্পিউটার সেন্টারটা খুলবে, তো তুমি চাইছো জানুয়ারি মাসে তুমি ওনার সাথে কন্ট্রাক্ট করলে, ও তোমাকে বললো মার্চ মাসে আমি তোমাকে অমুক দামে, ফর এক্সাম্পল 15,000 রুপিস পার কম্পিউটারের হিসেবে আই উইল ডেলিভার ইট টু ইয়োর অ্যাড্রেস। তার মানে কি একটা কন্ট্রাক্টের মধ্যে এই স্পেসিফিকেশনগুলো থাকা খুব দরকার। কি কি স্পেসিফিকেশনের কথা আমি বললাম যে ওটার জন্য একটা ভ্যালিড টাইমে হয়, ভ্যালিড প্রাইসে হতে হবে, অ্যান্ড অ্যাজ পার দি ডিরেকশনস গিভেন বাই দি বায়ার। সো ইফ এনি অফ দি পার্টি, মানে যে কন্ট্রাক্ট করছে অ্যান্ড যে কন্ট্রাক্ট করাচ্ছে, মানে দুটো পার্টি হয়, কন্ট্রাক্টর অ্যান্ড কন্ট্রাক্টি। বোঝাতে পারছি? কন্ট্রাক্টর অ্যান্ড কন্ট্রাক্টি মানে হচ্ছে কন্ট্রাক্টর যার সাথে কন্ট্রাক্ট করা হচ্ছে, অ্যান্ড কন্ট্রাক্টি হচ্ছে যে পয়সাটা দেবে। তো যখন আমি দোকানে জিনিস কিনতে যাচ্ছি তাহলে হচ্ছে দোকানদার হচ্ছে কন্ট্রাক্টর, কারণ ও আমাকে আমার কাজটা করে দেবে, আমাকে জিনিসটা দেবে। কন্ট্রাক্টি মানে হচ্ছে যে পয়সাটা পেমেন্ট করবে আর জিনিসটা নেবে। So when the contractee is not getting what he is supposed to, in that case the contractee can cancel the contract. On the other hand, এবার অন্য চোখে দেখি, কন্ট্রাক্টর হচ্ছে ও প্রমিস করেছিল যে হ্যাঁ আমি তোমাকে জিনিসটা দেব, কিন্তু তার জন্য আমি এই স্পেসিফিক দাম নেব। যদি তুমি এই দামটা না দাও বা না যদি দিতে পারো এই স্পেসিফিক টাইমের মধ্যে, আমি মার্চ মাসে তোমাকে ডেলিভারি করব, আমার এপ্রিল মাসের মধ্যে পুরো টাকাটা চাই। আর যদি আপনি না দিতে পারেন টাকাটা, দেন আই উইল টেক ব্যাক অল দোজ কম্পিউটার্স উইচ আর ডেলিভার্ড বাই মি। সো এটা হচ্ছে ফ্রম দ্য পয়েন্ট অফ সেলার অলসো, যে সেলারও কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করে দিতে পারে যদি ওর হিসেবে কন্ট্রাক্টটা না যদি মানা হয়।
ঠিক আছে? সো হিয়ার দেয়ার আর ডিফারেন্ট এক্সাম্পলস উইচ আর গিভেন। এই এক্সাম্পলসগুলো তোমরা দেখবে ভালো করে। যেমন এখানে দেখো, in the morning we go to a milk booth, buy milk and pay for it. It is an agreement whereby we pay or agree to pay the vendor or delivery of milk. এই এক্সাম্পলসগুলো পড়লে তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যেতে পারে। ঠিক আছে, যে এগ্রিমেন্ট কি আর কন্ট্রাক্ট কি। বেসিক্যালি এগ্রিমেন্ট মানে হচ্ছে এনি এনি anything which is written on a piece of paper, on a piece of paper. Obviously it has to be a stamp paper or a legal document which is acceptable in the court of law. মানে এমনই কাগজে লিখতে হবে, সাদা কাগজে লিখলে হবে না, এমন কাগজে লিখতে হবে যে কাগজটা কোর্টে অ্যাকসেপ্টেবল। কোর্টে কোন কাগজ অ্যাকসেপ্ট হয় সেটা তো আমরা সবাই জানি যে স্ট্যাম্প পেপার অ্যাকসেপ্ট হয়। স্ট্যাম্প পেপারে যাও লেখা হবে সেটা কোর্টে অ্যাকসেপ্ট করা হয়। সাদা কাগজে লিখলে কিন্তু সেটা কোর্টে অ্যাকসেপ্ট করানো হয় না। সেটা একটা ডকুমেন্ট হিসেবে তুমি দেখাতে পারো যে সাদা কাগজে এটা লেখা হয়েছিল, কিন্তু ওটা কোর্টে অ্যাকসেপ্ট করবে না। কোর্টে অ্যাকসেপ্ট হওয়ার জন্য ইট হ্যাজ টু বি রিটেন অন আ প্রপার স্ট্যাম্প পেপার। ঠিক আছে, বাই পেইং স্ট্যাম্প ডিউটি, আফটার পেইং স্ট্যাম্প ডিউটি। আচ্ছা, সো এখানে দের আর ডিফারেন্ট পয়েন্টস। আচ্ছা, ইম্পর্টেন্ট হাইলাইটস কি কি আছে দেখো। আচ্ছা, ইম্পর্টেন্ট হাইলাইটস এখানে হচ্ছে বিফোর এনাক্টমেন্ট অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, the courts in India used to apply English common laws as suited to Indian conditions, customs and usages. মানে আমাদের বিফোর ইন্ডিপেন্ডেন্স, we got independence in 1947, right? So before independence, India used to follow all, not India actually, ইন্ডিয়ার কোনো ফলো করার কথা ছিল না, ইন্ডিয়ার মধ্যে ইংলিশ ল চলতো। ইংলিশ ল মানে যেটা ইংল্যান্ডে যেই লটা ছিল, বিকজ উই ওয়ার আ কলোনি অফ ইংল্যান্ড, রাইট? সো আমরা যখন ইংল্যান্ডের কলোনি, সো অল দোজ রুলস, অল দোজ কন্ট্রাক্টস উইচ আর ফলোড ইন ইংল্যান্ড, ওটা ইন্ডিয়াতেও ফলো করানো হতো। তো এই সব এই সব এই সব ডিউটিস, এই সব যাও ওখানে ফলো হতো, সেটা আমাদেরও ফলো করানো হতো। নাও সাম ডিফিকাল্ট, আচ্ছা, আর এই যে ফলো করানো হতো এগুলো হচ্ছে অ্যাজ পার দি সুটেবল কন্ডিশনস ইন ইন্ডিয়া। Now, some difficulties were noticed in using English common law. Accordingly, later the courts started deciding cases based on Hindu personal law and Muslim personal laws, but the same were still not found fit to address the business complexities. তো এটাকে আবার ডিভাইড করা হলো না, এটা তো আমাদের মধ্যে স্যুট করছে না ইংলিশ কমন লটা, দেন ইট ইজ ডিভাইডেড ইন্টু হিন্দু পার্সোনাল ল, মুসলিম পার্সোনাল ল। again it is analyzed properly and observed that এই জিনিসগুলো আমাদের মধ্যে হচ্ছে না, কারণ আমাদের বিজনেসটা অনেক কমপ্লেক্স না। অ্যাকর্ডিংলি সেপারেট ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 ওয়াজ এনাক্টেড। তো 1872-তে এই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টটা এনাক্ট করা হয় টু অ্যাভয়েড অল দোজ কমপ্লেক্সিটিস। নাও এই ডেফিনেশনসগুলো আজকে আমরা দেখে নিই। হ্যাঁ, কি কি ডেফিনেশনস আছে এগুলো ভালো করে আমরা বুঝে নিই, তারপরে আমরা বুঝতে পারবো যে কন্ট্রাক্টে কি বলা হচ্ছে। দেখো, সবার প্রথমে ইন দ্য ভেরি বিগনিং, কন্ট্রাক্ট যখন শুরু করার হয়, দেন ওয়ান পার্সন শুড প্রপোজ অর ওয়ান পার্সন শুড অফার। আমি যদি দোকানে যাচ্ছি তাহলে আমাকে দোকানদার প্রপোজ করবে, অফার করবে যে আমার কাছে এই জিনিসটা আছে এই অমুক দামের মধ্যে। সো when one person signifies to another, signifies মানে ও যখন জানাচ্ছে, he informs to another his willingness to do or abstain from doing anything. এটা very important point, very important point. What is the important point? His willingness to do, willingness to do করা, or to abstain from doing anything. abstain মানে হচ্ছে not to do, মানে এটা হচ্ছে করার জন্য, ঠিক আছে, করার জন্যে, মানে তুমি কন্ট্রাক্টটা দুরকম ভাবে করে নিতে পারো। ঠিক আছে, কাউকে কোনো কাজ করাবার জন্যে বা না করার জন্যে, না করার জন্যে। ঠিক আছে, আমি বোঝাতে পারছি? না করার জন্যে মানে, ফর এক্সাম্পল আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা কলেজের সামনে আমি একটা আইসক্রিমের পার্লার দিয়েছি, অনেক দিন ধরে আমি আইসক্রিম ওখানে বেচছি, অ্যান্ড লেটার অন আরেকটা আইসক্রিমের ঠেলা ওখানে লাগানো হলো, ও আইসক্রিম ওখানে বিক্রি করছে।
So when another competitor comes into the same location where I used to sell my product, আমার সেল পড়ে গেল, আমার সেল যখন পড়ে গেল, আমি চাই যে আমার সেলটা আগের মতন হয়ে যাক। আবার থেকে বলছি, আমি কি বোঝাতে চাইছি, আমি একটা কলেজের সামনে আইসক্রিম বিক্রি করি। নাও ওই আইসক্রিমের জায়গায় আমি দেখছি আরও মোটামুটি 20 মিটারের ডিস্টেন্সে আরেকটা আইসক্রিমওয়ালা ওখানে আইসক্রিম বিক্রি করতে শুরু করলো। নাও যখন ও আইসক্রিম বিক্রি করতে শুরু করলো, তখন আমার অনেক কাস্টমার ওর কাছে আইসক্রিম কিনছে, তাতে আমার রেভিনিউ লস হচ্ছে, আমার সেলস কমে গেল। তো যখন আমার রেভিনিউ লস হচ্ছে বা আমার সেলস যখন কমে গেল, তখন আমি চাইবো যে আমার ওই যে আরেকটা কম্পিটিটর এসছে, যে আরেকজন আইসক্রিম বিক্রি করছে সেম জায়গায়, ও আর আইসক্রিম ওখানে না বিক্রি করুক। তো আমি ওকে বলবো যে ভাই তুমি এখান থেকে চলে যাও, তার জন্য আমি তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি। So I am paying that competitor not to compete in that particular location of business, তার জন্য আমি ওকে পেমেন্ট করছি। সো নট টু ডু, তুমি ওখানে বিজনেস করো না, ফর দ্যাট পারপাস আই এম পেইং হিম মানি। ঠিক আছে? সো প্রপোজাল মানে হচ্ছে আমি প্রপোজ করছি কাউকে, আমি অফার করছি কাউকে এই কাজটা করার জন্য বা না করার জন্য, উইথ আ ভিউ। কি ভিউ? আমার পয়েন্ট কি আছে? উইথ আ ভিউ টু অবটেনিং দি অ্যাসেন্ট অফ দ্যাট আদার টু সাচ অ্যাক্ট অর অ্যাবস্টিনেন্স। অবটেনিং অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে টু গেট ইয়েস অ্যাজ আনসার। ঠিক আছে? আমরা যখনও কাউকে অফার করি কোনো জিনিস, তাহলে আমরা তো ওর থেকে ইয়েস শুনতে চাই। আমার ভিউই হচ্ছে, আমার মোটিভই হচ্ছে যে ও আমাকে ইয়েস বলবে। ঠিক আছে? সো উইথ আ ভিউ টু অবটেনিং দি অ্যাসেন্ট অফ দ্যাট আদার টু সাচ অ্যাক্ট, ওই অ্যাক্ট করার জন্য, বা ওই অ্যাবস্টিনেন্স মানে অ্যাক্ট না করার জন্য। টু সাচ অ্যাক্ট অর অ্যাবস্টিনেন্স, হি ইজ সেড টু মেক আ প্রপোজাল। ও একটা প্রপোজাল করলো। সো দিস ইজ হোয়াট প্রপোজাল মিনস। হ্যাঁ, এটাকে আমরা প্রপোজাল বলবো। ঠিক আছে? তাহলে এটাকে আমরা আবার থেকে পুরো যদি রিড করি, সো when one person signifies to another, one person gives a signal or gives, one person signifies মানে হচ্ছে informs। এটাকে আমরা informs বলতে পারি। when one person informs to another বা one person signifies to another his willingness মানে করার ইচ্ছে। ঠিক আছে? willingness মানে করার ইচ্ছে, his willingness to do or abstain from doing anything with a view to obtaining the assent of that other to such act or abstinence, he is said to make a proposal. Now next definition is promise. When the person to whom the proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted. A proposal when accepted becomes a promise. আচ্ছা, যখন আমি ওই আইসক্রিমওয়ালাকে বললাম যে তুমি এখানে ব্যবসা করো না, এখান থেকে চলে যাও আর আমার থেকে 5 লাখ টাকা নিও, ও ওটা অ্যাকসেপ্ট করলো, অফারটা ওর ভালো লেগেছে, ও অ্যাকসেপ্ট করলো আর ও বললো যে আমি চলে যাব। তার মানে দ্য মোমেন্ট দ্যাট another person says yes, it becomes a promise from that another person. এটা লিগাল প্রমিস হয়ে গেল, যে সামনেওয়ালা যাকে আমি বললাম যে তুমি এখান থেকে চলে যাও আর ও অ্যাকসেপ্ট করলো, দেন আই হ্যাভ মেড অফার, অ্যান্ড দ্যাট অফার when accepted becomes a promise. তো অফার যখন অ্যাকসেপ্ট করা হয় তখন ওটা প্রমিস হয়ে যায়। প্রপোজাল ইজ সেড টু বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে? আ প্রপোজাল when accepted becomes a promise. যখন প্রপোজাল অ্যাকসেপ্ট করা হয়ে যায় তখন ওটাকে আমরা প্রমিস বলি। প্রমিসার অ্যান্ড প্রমিসি। প্রমিসার মানে দ্য পার্সন মেকিং দ্য প্রপোজাল ইজ কল্ড দি প্রমিসার। যে পার্সনটা প্রমিস করছে যে হ্যাঁ আমি আপনার এই কাজটা করে দেব, ওকে আমরা বলছি প্রমিসার। তো প্রপোজাল, পার্সন মেকিং দ্য প্রপোজাল, যে যে মেকিং, যে প্রপোজালটা তৈরি করছে তাকে আমরা বলছি প্রমিসার। আমাদের কেসে যে আগের আইসক্রিমওয়ালা ছিল সে হচ্ছে প্রমিসার। ও প্রমিস করলো তো যে তুমি চলে গেলে আমি 5 লাখ টাকা দেবো। অ্যান্ড দি পার্সন অ্যাকসেপ্টিং দ্য প্রপোজাল ইজ কল্ড দি প্রমিসি। সো person accepting the proposal is said to be, is called promisee. ঠিক আছে? সো প্রমিসার মানে হচ্ছে যে প্রমিস করছে। কে প্রমিস করছে? যে প্রপোজালটা তৈরি করলো।
আর প্রমিসি মানে হচ্ছে যে প্রপোজালটা অ্যাকসেপ্ট করলো, যে অফার করলো সে হচ্ছে অফারার। মানে আমরা এখানে অফারারও বলতে পারি আবার প্রমিসারও বলতে পারি, ঠিক আছে? সো অফারার, ঠিক আছে, আর প্রমিসিটাকে আমরা বলতে পারি অফারি, ঠিক আছে? অফারার অ্যান্ড অফারি বা প্রমিসার অ্যান্ড প্রমিসি। নাও কনসিডারেশন, কনসিডারেশন মানে হচ্ছে, আমরা we will be discussing till this point only today, huh? Now consideration means when at the desire of the promiser, the promisee or any other person has done or abstained from doing, or does or abstains from doing or promises to do or abstain from doing anything, doing something, such act or abstinence or promise is called a consideration for the promise. The language seems to be very complicated, very difficult to understand. খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু ইট ইজ নট। কনসিডারেশন মানে হচ্ছে, ইন সিম্পল টার্মস ইফ আই টেল ইউ, সামথিং ইন রিটার্ন, মানে হোয়াট এভার প্রমিস আই হ্যাভ মেড, হোয়াট এভার প্রমিসেস, আমি যাও প্রমিস করলাম কাজটা করার জন্য বা কাজটা না করার জন্য, ইট শুড বি সাপোর্টেড বাই মানি। টাকা দিয়ে সাপোর্ট না করতে পারলে ইট ইজ নট কনসিডার্ড অ্যাজ আ ভ্যালিড এগ্রিমেন্ট অর আ কন্ট্রাক্ট। মানে এগ্রিমেন্ট হওয়ার জন্য টাকাটা ইনভলভ করতেই হবে, তোমাকে করতেই হবে। কন্ট্রাক্ট হওয়ার জন্য এগ্রিমেন্টের মধ্যে কনসিডারেশনের পার্ট থাকতেই হবে, যে একটা মানুষকে আমি যখন বলছি যে ইউ ইউ কমপ্লিট দিস পার্টিকুলার ওয়ার্ক, ফর দ্যাট পার্টিকুলার ওয়ার্ক আই উইল পে ইউ দিস মাচ সাম অফ মানি, দেন ইট ইজ কল্ড কনসিডারেশন অ্যান্ড কন্ট্রাক্ট। তো কনসিডারেশন মানে হচ্ছে যা কাজ করবে সেটার রিটার্নে তুমি কি পাচ্ছ। সো আমি এখানে যে আমি তোমাকে প্রথমের এক্সাম্পলটা দিচ্ছি, আমি একটা দোকানে গেলাম অ্যান্ড আই অ্যাপ্রোচড দ্যাট সেলার টু সেল মি 15 কম্পিউটার্স। আচ্ছা, আমি when I approach the seller, the computer shop, to sell me 15 computers, my first target was what? যে 15টা কম্পিউটার আমি কিনবো স্পেসিফিক কনফিগারেশনের মধ্যে at a specific price. So when that price is decided, আমি প্রমিস করলাম if you give me computers I will give you money. এটা হচ্ছে বায়ারের তরফ থেকে, মানে তুমি যাচ্ছ দোকানে, this is what you are making as a promise. Now from the point of seller, see from the point of seller, seller কি বলছে? If you give me money I will give you computer. Understand my point, this is very important. So the buyer is approaching the seller, বায়ারের পয়েন্ট অফ ভিউ থেকে তুমি ভাবো, বায়ার কি বলছে? if you give me this many computers of this specification I will give you money. আমি আপনাকে টাকা দেব যদি আপনি আমাকে এতগুলো কম্পিউটার এই স্পেসিফিকেশনে যদি দেন। কিন্তু এটা হলো, তাহলে এখানে বায়ার কি প্রমিস করলো? বায়ার প্রমিস করলো যে আপনি আমাকে কম্পিউটার দিলে আমি আপনাকে টাকাটা দেবো। তো টাকা হচ্ছে প্রমিস। বায়ারের জন্য প্রমিসটা কি? ও আনাদার পার্টিকে কি জিনিস দিচ্ছে? টাকা দিচ্ছে। কত টাকা দিচ্ছে? 15,000 টাকা করে এক একটা কম্পিউটার। সো দিস ইজ দ্য প্রমিস দ্যাট দ্য বায়ার ইজ মেকিং টু দ্য সেলার, that he will be paying 15,000 rupees per computer. Now from the point of view of seller, if you see, seller is promising, seller promise করছে যে আমি তোমাকে কম্পিউটারস দেব if you give me this much sum of money. So see, বায়ারের তরফ থেকে কনসিডারেশনটা কি আছে? বায়ারের তরফ থেকে কনসিডারেশনটা হচ্ছে সামথিং ইন রিটার্ন, মানে টাকা দিলে কম্পিউটার পাচ্ছে। তো কম্পিউটার হয়ে গেল বায়ারের জন্য কনসিডারেশন। অ্যান্ড সেলারের জন্য কনসিডারেশনটা কি হচ্ছে? কম্পিউটারগুলো দিলে ও টাকাটা পাচ্ছে। সো হোয়াট এভার ইজ কামিং ইন ইজ কল্ড কনসিডারেশন। Understood? Consideration is something in return. So whatever money is received by the seller, it is consideration for the seller.
and whatever number of computers or goods that is promised by the seller is received by the buyer, ওটা হচ্ছে বায়ারের জন্য কনসিডারেশন। আই হোপ এটা ক্লিয়ার হলো। হুম, এটা ক্লিয়ার করাতে পারলাম।